হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা শোনাবো সেটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়। সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলো বন্ধুরা, পুরো গল্পটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার গল্প যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা। আমরা 3 বোন। আমার কোনো ভাই নেই। আমার বয়স যখন 14 বছর তখন আমার বাবা চলে যায়। আর আমার ছোট বোনের বয়স ছিল 10 বছর, আর সবার ছোটটার বয়স ছিল মাত্র 6 বছর। আমার মা খুব কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে করে আমাদেরকে দুবেলা দুমুঠো ভাত খাওয়াতেন। তো আমার বয়স যখন 16 বছর হয়ে গেল তখন মা বেশ অসুস্থ। লেখাপড়াটাও ঠিকঠাক মতো করতে পারলাম না। টেনে টুনে কোনো রকমে শুধু ম্যাট্রিকটা দিতে পেরেছিলাম। যাই হোক, মার এহেন দৃশ্য দেখে আমি কোনো অবস্থায় নিজেকে আর আটকিয়ে রাখতে পারিনি। আমি গ্রামে থাকি, তো গ্রামে আসলে টিউশনি করালে তেমন কোনো পয়সা পাওয়া যায় না। খুবই মাত্র কয়েকশো টাকা মাস শেষে এক একজনের। তো 3 জন থেকে কত টাকাই বা পেতাম, তা দিয়ে কিছুই হতো না। এভাবেই চলতে থাকলো আমাদের কষ্টের সংসারটি। তো আমার ভিতরে তীব্র চাহিদা, আমি আমার মাকে সংসার চালানোর জন্য রুজি করে হেল্প করব, কিছুটা দায়িত্ব নিয়ে মায়ের কষ্টর ভার কমিয়ে দেব। কিন্তু পেরে উঠছিলাম না। যাই হোক, তারপরেও কোনোভাবে চলতে আমি বেশ কয়েক জায়গায় কাজ খুঁজেছি। সার্টিফিকেট লেখাপড়া তেমন না থাকায়, যেহেতু আমার এখন পর্যন্ত 18 বছর হয়নি, তাই কোনো কাজকামও আমি বাহিরে করতে পারলাম না। মা যে বাড়িতে কাজ করতেন, মার কাজে যেতে পারল না। মা গুরুতর আহত হয়ে গেছে, তার হৃদরোগ ধরা পড়েছেন। চিকিৎসার জন্য অনেক টাকা লাগবেন। কোথায় পাবো এত টাকা? তো মা অসুস্থ, খুব জ্বর। এখন তার বাড়িতে তো কাজে যেতে হবে। সেই মোল্লা বাড়ি, অনেক বড় বাড়ি, ওই বাড়িতেই মা কাজ করে। ধান চাল রান্না বাড়া, গরু ছাগল খাওয়ানো আনানো উঠানো, যাই হোক যাবতীয় কাজ আর কি। সেখান থেকে মা কিছু টাকা পান, খাবার দাবার পান, সেটা দিয়ে আমাদের সংসারটা চলছিল। মাস শেষে আমি যাই পাই 1-1.5 হাজার টাকা, সেটা এনে হয়তো বা একটুখানি হেল্প হতো। তখন মায়ের কাজটাও তো বাঁচাতে হবে। তো আমি এভাবেই মাকে অসুস্থ দেখে বড় বাড়ি থেকে খবর এসেছে যে আশাই লাগবে, তাদের মেয়েকে দেখতে আসবে, বাড়িতে অনেক কাজকাম আছে। মায়ের বদলা আমি গেলাম কাজে। যাওয়ার পরে আমি মোটামুটি কাজ করলাম, 3 দিন কাজ করেছি। করার পরে ওই বাড়ির যে বেগম সাহেবা ছিলেন, তিনি অত্যন্ত চড়ামেজাজি মানুষ ছিল, কিন্তু দয়ালু ছিল। আমি তাকে বললাম, খালাম্মা, মা যে অনেক অসুস্থ, আপনাদের বাড়িতে তো সেই থেকেই কাজ করে, আপনারা কি পারেন না মায়ের একটু চিকিৎসা করানোর জন্য? সে আমাকে কথা বলল, ঠিক আছে, যাওয়ার সময় দেখা করিস কাজ শেষ করে। যাওয়ার সময় দেখা করলাম, সে আমাকে 500টা টাকা দিল। কি বলবো, কিছুই বলা নেই। 500 টাকা দিয়ে তো গ্রাম থেকে শহরে যেতে যেতেই শেষ হয়ে যাবে। গাড়ি ভাড়া দিয়ে কয় টাকাই বা থাকবে? তা দিয়ে ডাক্তারের ভিজিট দেখাবো কি, আর টেস্ট করাবো কি, ওষুধ কিনবো কি? কোনোটাই হয়ে উঠলো না। টাকা 500 এনে বাড়িতে রেখে দিলাম। তারপর পরের দিন আবার কাজে গেলাম। ওদের বাড়িতে বিয়ের লোকজন আসা যাওয়ার উপরেই আছে। ওই বাড়িতে সমস্ত কাজকাম শেষ করে ওনার একটা ছেলে ছিল। ছেলের নাম ছিল বাদশা। বাদশা ছিল গ্রামের মধ্যে এমন একটা ছেলে, যে ছেলে নামটা শুনলো মানুষ একটু ভয় পেয়ে যেত। তো আমি সব কাজ শেষে ওর ঘরটা পরিষ্কার করার জন্য ঢুকতাম, কারণ ও ছাইপাশ খেয়ে খেয়ে ঘরের মধ্যে পড়ে থাকতেন। আমি সর্বশেষে ওদের ঘরটা পরিষ্কার করতে যাই। ওর মা সেদিন টেইলারের দোকানে গিয়েছিলেন। আমাকে বলল, তুই একটু থাক, কাজ তো এখনও শেষ হয় নাই, আমি একটু টেইলার যাব। টেইলার আমাদের এখান থেকে বেশ কিছুটা দূরে, যেতে আসতে তার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা তো লাগবেই, আসা যাওয়া সব কিছু মিলিয়ে। বাড়িতে আর কেউই ছিলেন না, আমি একাই ছিলাম। কাজকাম করে আমি বাচ্চার ঘরে গেলাম। যাওয়ার পর আমি তার ঘরটা খুব সুন্দর করে মোছাছোছা করতে থাকি। এমন সময় বাচ্চার ঘরের ফুলের টবটা পড়ে গেল মাটিতে। যাওয়ায় বাচ্চার ঘুম ভেঙে গেল। যে সে আমাকে অক্ষত ভাষায়
মোটামুটি গালাগালি করলো। আমি কিছুই মনে করলাম না। আমি মাথা নিচু করে আমার কাজটা শেষ করছিলাম। করে আমি বললাম, বাচ্চা ভাই আপনি যদি একটু নামতেন আমি আপনার বিছানাটা ঠিক করে দিতে পারতাম। তখন সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আমার ওড়নাটা মাজায় গোজা ছিল। আমি দেখতে বেশ উঁচা খুব ফর্সা। তারপর বাচ্চা ক্ষিপ্ত গলায় উঠে আমাকে বলল, তুই কে? এ বাড়িতে কী করছিস? ও আমাদের বাড়ি যে কাজ করে তার মেয়ে না তুই? আমি বললাম, হ্যাঁ। বলল, ঠিক আছে কর। এই করে আমি তার বিছানাটা ঝাড়া শেষের পথেই ছিল, কিন্তু সে যে এই ধরনের একটা আচরণ করবে আমি বুঝতেই পারছিলাম না সেটা কোনো অবস্থা। কারণ আমি জানতাম সে বদমেজাজি, একটু রাগী, কিন্তু কখনো কোনো মেয়েদের সঙ্গে অসভ্যতামি করে না। তো আমি ঘর থেকে বের হবো এমন সময় সে দরজার সামনে যে আগাছান দিছে, দিয়ে বলতেছে, তুই তো অনেক সুন্দর রে দেখতে, এরকম মানুষের বাড়ি কাজকাম করিস কেন? আমি বললাম, বাচ্চা ভাই আমি কারো বাড়ি কাজ করি না, আমি মার বদলা এসেছি। আপনাদের বাড়িতে অনেক মেহমানের ভিড় হয়েছিল, আপনার বোনকে দেখার জন্য লোক এসেছিল, আপনার বোন সহ খালুজান শহরে গিয়েছে আর খালাম্মা গিয়েছে টেইলার্সে। ওনারা থাকলে হয়তো বা ওনারাই ঘরে আসতেন, আপনাকে উঠাতেন, ওনারা নাই। খালাম্মামাকে বলে গেল সব কাজ শেষ, ওর ঘরটা পরিষ্কার করে দিয়ে যাবে, এই জন্যই আমি এসেছি, আমি পার্মানেন্টলি কোনো কাজ করি না। বললো, তোকে না আমার মনে ধরেছে। আমি বললাম, আমার কাজ শেষ, এবার আমি আসি, বাইরে যতটুকু আছে আমি করে চলে যাব। এই বলে সে আমাকে ঘর থেকে আর বের হতে কিছুতেই দিল না। না দেওয়ায় আমি অনেকক্ষণ ধস্তাধস্তি করলাম। বললো, চিৎকার কেন করছিস? চিৎকার করছিস কি নিজের মান সম্মান হারানোর জন্যে? আমার কি হবে বল? আমার তো কিছুই হবে না, চিৎকার করিস না। আমি বললাম, আমার মা অসুস্থ, আমাকে বাড়ি যেতে হবে, আপনি সরুন। বললো, মা অসুস্থ তো ভালো কথা, মনে হয় টাকার জন্য অভাবে পড়ে চিকিৎসাও করাতে পারছিস না, আমি দিয়ে দেবো, বিনিময়ে আমার একটু কাজ করে দে। আমি বললাম, কী কাজ করতে হবে? বললো, কী আর কাজ করবি? কী বা করতে পারবি বল? ঘর মোছা, কাপড় ধোয়া কিছুই নয়, বাস আমার একটু ব্যক্তিগত কাজ করে দে। আমি বললাম, বলুন কী কাজ? বলতেই সে আমার উপরে ক্ষুধার্ত এক হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। আমি অনেকক্ষণ তাকে আটকানোর জন্য চেষ্টা করলাম, ধস্তাধস্তি করলাম, কিন্তু পারলাম না। একটা পর্যায়ে সে এতটাই কি বলবো, ঘুমিয়েছিল তো, কয়দিন হলো খায় না আমি জানি না, তো এতটা খিদে লেগেছে সে পাগলের মতো খাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমি সহ্য করতে পারছিলাম না, কারণ আমি তো অভ্যস্ত নই। তারপরে এভাবেই বেশ অনেকটা সময় চলতে থাকে। তো নিজের সর্বস্বটুকু হারিয়ে ফেলি, হারিয়ে চুপচাপ করে ওভাবে বসে থাকি। কিন্তু ততক্ষণও খালাম্মা আসলো না। না আসায় আমি চুপচাপ বাড়ি চলে যাই। আমি বললাম, আপনি যখন জেগেই পড়েছেন আমি এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এসে পুকুরের মধ্যে বেশ কিছু সময় ডুবে থাকি। থাকার পর উঠে আসি, অন্যদিকে শরীর অনেক খারাপ। মাকে কিছুতেই বলিনি, কারণ মা এমনি অসুস্থ, মা তো টেনশনে, কী হবে জানি না, যদি মাকে আবার হারিয়ে বসি, তাই পুরো বিষয়টা চেপে গেলাম। পরের দিন নিজেও অসুস্থ শরীর নিয়ে গেলাম সেই বাড়িতে কাজে, যেয়ে দেখি বাচ্চা একদম স্বাভাবিক অবস্থায় তার ঘরে অবস্থান করছে, ওই ঘরে কেউ ঢুকতেনই না। আমি গেলাম, সব কাজ শেষে আবারও আমি বাসার ঘরটা পরিষ্কার করতে লাগলাম। পরিষ্কার করতে করতে বাদশা আমাকে সেদিনও ছাড় দিলেন না। আমার খুবই যন্ত্রণা হচ্ছিল, অস্বস্তি হচ্ছিল, বুকটা কাঁপুনি দিচ্ছিল, দু চোখ দিয়ে চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়ছিল, কিন্তু কিছু করার ছিল না। না আছে পাওয়ার, না আছে নাম, না আছে দাম। ভাবলাম যে আসলে গরিব মানুষ বোধহয় এতটাই তুচ্ছ এদের কাছে। তো এইভাবে দ্বিতীয় দিনটাও চলে গেল, মা কিছুতেই সুস্থ হলো না। যার সময় আমি কাঁদছিলাম, বাদশা আমাকে কিছু টাকা দিয়ে বলল, নে তোর মাকে হাসপাতালে নিয়ে যাস, আমি ওখানে থাকবো, মনে রাখিস আপাতত কেউ যাতে কিছু না জানে। আমি বললাম, আপাতত মানে? বলে, যেটা বললাম সেটাই করিস। আমি গেলাম, পরের দিন আর কাজে যাইনি। খালাম্মাকে বললাম মাকে নিয়ে একটু শহরে যাব, আমি কাজে আসতে পারবো না। বললো, আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেব। এই বলে শহরে গেছি, সেখানে যেয়ে দেখলাম বাচ্চা দাঁড়িয়ে আছে। বাদশাকে দেখে আমার রুহুটা কেঁপে উঠল, বুকটার মধ্যে ধক্কা দিচ্ছিল, আর চোখে ছিল ভয়।
কী জানি হয়। কিন্তু যেমনটা ভেবেছিলাম তেমনটা কিছুই হয়নি। বরঞ্চ বাদশা সেখানে থাকায় খুব দ্রুত ডাক্তার দেখিয়ে মা সমস্ত টেস্ট করিয়ে আমি বাড়িতে চলে আসি। বাচ্চা আমাকে সিএনজি ঠিক করে দিলেন। তো সিএনজি দিয়ে আসায় অনেকে বলছিল গ্রামের যে ভাত জোটে না আবার পায়েস। এই না টাকা নেই, আবার সিএনজি দিয়ে আসলি, কত টাকা গেল? আমি বললাম মা অসুস্থ ছিল, এই জন্যই মাকে নিয়ে আসার জন্য, যাতে মার কষ্ট না হয়। যাই হোক, পাড়ার লোকের অনেক কথা, মাকে নিয়ে বাড়িতে রাখলাম। রাখার পরে পরের দিন আমি আবার কাজে চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম বাদশা খুবই স্বাভাবিক। কাজ শেষ করে বাদশাকে এড়িয়ে যখন বের হতে গেলাম, বাদশা তখন আমার দরজায় হাতটা দিয়ে আটকিয়ে দিল। বলল, কিছুটা সময় বসে যা, তোর সাথে আমার কথা আছে। আমি বললাম, বাদশা ভাই আমাকে যেতে দাও, আজকে বাড়ি ভরা লোকজন আছে। বাদশা বলল, থাক, কোনো সমস্যা নেই, কী হবে না হবে আমি বুঝে নেব। আমি বললাম, কেন? আমি গরিব বলে কি আমার মান সম্মান নেই, আমার ইজ্জতের দাম নেই, যে তুমি এভাবে প্রতিদিন আমার উপরে নির্যাতন চালাবে? আর কত নির্যাতন করতে পারো তোমরা বড়লোকরা গরিবদের উপরে? এ কথা বলতে বাদশা আমার মুখটা চেপে আমাকে বলল, আমি মানছি যে আমার ভুল হয়ে গেছে, তবে আমি আমার ভুলটা শুধরিয়ে নেব, আমি ভেবেছি। আমি বললাম, কী ভাবলে? বললো, কিছু না, একটু বসে যা। আমি বললাম, আর বসতে পারবো না। বলে সেখান থেকে বের হয়ে খালাম্মাকে বললাম, সব কাজ শেষ হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। বললো, ঠিক আছে যা। খালাম্মা আসার সময় বিয়ের লোকজন যাওয়া আসার উপরেই আছে, বেশ কিছু খাবার টাবার দিয়ে দিল, এনে বাড়িতে দু বোনকে খাওয়ালাম, মাকে খাওয়ালাম। তারপরে নিয়ম অনুসারে পরের দিন আমি আবার কাজে গেলাম। মা মাত্র 2 দিন হলো ওষুধ খাওয়া শুরু করেছে, আগের থেকে একটু ভালো। তারপর আমি কাজে গেলাম, যার পর সেদিনও সবটা কাজ করলাম। করার পর বাচ্চা খুব শান্ত সৃষ্ট গলায় সেদিনও আমার সাথে যা যা করা সবই হয়ে গেল। আমি আর বাধা দিলাম না, সবই তো হারিয়েছি, বাধা দিয়ে লাভটা কী? তারপর দিন থেকে আর কাজে গেলাম না। না যাওয়ায় মাই আবার কাজ শুরু করে দিলেন। মা শরীরটা একটু ভালো, বসে বসে হালকা পাতলা করে কাজ করছে ওই বাড়িতেই। তারপরে মা আসতেছে। তো 3 দিন যখন আমার কোনো হদিশ পেল না, বাচ্চা আমাদের বাড়িতেই আসলো। আসার পর একদম গ্রামের মানুষ তো ধেই ধেই করে তাকিয়ে আছে। থাকার পরে সে একদম আমার ঘরের মধ্যে ঢুকে বসেছে। ঢুকে বসে ঘর থেকে তো আর বের হয় না, সেখানেও জবরদস্তি করতেছে। পরে এটা এলাকার মানুষ ভালোভাবে নেয়নি, এলাকার মানুষজন জড়ো হয়ে গেল। তারপর বলল, তুমি বড়লোকের ছেলে বলে, নামি দামি পরিবারের ছেলে বলে যা মন চায় তাই করো, আমাদের এলাকার মেয়ের জীবন তুমি নষ্ট করতে পারবে না, তার ইজ্জতের অনেক মূল্য আছে। এই কথা শুনতেই সে বলল, হ্যাঁ মূল্য দেবো, আমি ওকে বিয়ে করতে চাই। এটা বলতে আমার মানে এতটা ভয় লাগছিল, কারণ এরা খেলার জন্য হয়তো বা আমাকে বিয়ে করবে, আমাকে হয়তো বা ছেড়ে দিবে, দুদিনের জন্য, যাতে আগে কিছু না ঘটে এই জন্য এই ধরনের কিছু একটা করবে, আমার এরকম মনে হচ্ছিল। তারপর আমি কান্না করতে থাকি। সেখানে খবর পেয়ে ওর বাবা মাও চলে আসে, বাচ্চার সেই খালাম্মা খালু চলে আসে। আসার পর পুরো বিষয়টা দেখছে, আমি বসে বসে কাঁদতেছি। ওনারা তো কোনো অবস্থায় মেনে নেবে, গ্রাম মানুষের চাপে পড়ে মেনে নিল। তাৎক্ষণিক ওই ঘরে থাকা অবস্থায় কাজে এনে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর এ বাড়িতে আমাকে বাদশা তখনই নিয়ে আসে। আমার উপরে অনেক অত্যাচার করে আড়ালে আড়ালে, কিন্তু বাদশার সামনে পারে না। বাদশা সত্যি সত্যি আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েই তার কাছে রেখেছে। ও ভালো ব্যবহার করে, কিন্তু আর কেউ করে না। এভাবে মোটামুটি 9টা বছর আমি কাটিয়েছি। তবে হ্যাঁ, এখন মোটামুটি সবাই আমাকে খুব ভালোবাসে, ভালো আছি আমি। তো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, দেখো দুর্ঘটনা কখন কার জীবনে কীভাবে ঘটে যায় তা তো বলা যায় না। আমার সাথে প্রথমে অন্যায় হইলেও পরে তো ন্যায় হয়েছে। সবার জীবনে যে এমনটা ঘটবে তা কিন্তু নয়। এই জন্যই যারা আমরা মেয়েরা আছি বা যাদের মেয়ে আছে, পরের বাড়িতে কাজে না দেওয়াটাই আমি মনে করি সর্বোত্তম হবে। আর করলেও সতর্কতার সহিত করতে হবে কাজ। এজন্যই শেয়ার করা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসব। তো ভালো থেকো। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।